নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। সিলেটদের আনাগোনায় মঞ্জু লামার মোমোর দোকান এখন টুরিস্ট ডেস্টিনেশন। পানীয় জলের দাবি, পাম্প হাউস বন্ধ করে বিক্ষোভ এলাকাবাসীদের, চাঞ্চল্য এলাকা জুড়ে। বিনা নোটিশে কাজ থেকে বরখাস্ত, ক্ষোভে ফুঁসছেন কর্মীরা। প্রতিবাদে নামল পশ্চিমবঙ্গ বিদ্যুৎ সহায়ক কর্মী ইউনিয়ন, জলপাইগুড়ি জেলা কমিটি। এবার আসছে বিস্তারিত সংবাদ। প্রায় বছরখানেক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডুয়ার সফরে এসে চালসা মেটেলি রাজ্য সড়কের পাদ্রিকুঠি সংলগ্ন এলাকায় থাকা মঞ্জু লামার মোমোর দোকানে নিজের হাতে মোমো বানিয়েছিলেন। তারপর থেকে ওনার সেই দোকান সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটকদের কাছে আকর্ষণীয় কেন্দ্র হিসাবে পরিণত হয়েছিল। এবারে সেই দোকানে হঠাৎই এসে হাজির হলেন প্রখ্যাত অভিনেতা বিশ্বনাথ বসু। সম্প্রতি একটি জনপ্রিয় বাংলা টেলিভিশন অনুষ্ঠানের জন্য তিনি ডুয়ার্স এসছেন। সেই সফরের মধ্যেই মঞ্জু লামার দোকানে উপস্থিত হন তিনি। মোমো খেয়ে দারুণ খুশি বাংলা টেলিভিশনের এই অভিনেতা। শুধুমাত্র মোমো খাওয়াই নয়, বানালেন সেই ভিডিও। ইতিমধ্যে সমাজ মাধ্যমে সেই ভিডিও ভাইরাল। পরে পাদ্রিকুঠি এলাকায় ওনাদের বাড়িতে গিয়ে অনুষ্ঠান করেন তিনি। ভিডিওতে মঞ্জু লামার পরিবারের সদস্যদের সঙ্গে নেপালি গানের তালে রীতিমতো নাচতে দেখা যায় অভিনেতা বিশ্বনাথ বসুকে। 16 বছর বলেছি, 60 বছর বয়স, কি মিষ্টি হাসি। এরা খুব সুন্দর, একসঙ্গে থাকে। আমরা এসছিও একটা খুব সুন্দর জায়গায়। আর এই যে গরমে দুপুরবেলায় কোনো অসুবিধা হচ্ছে না, চারিদিকে টিপ করে বৃষ্টি পড়ছে। আর এনাদের যে এটা রাস্তা, এটা দিয়ে মানুষ যাতায়াত কম করে, পশু যত আছে সব নাকি আসে। আবার রাত্রিরে আবার লেপাটও আসে। তাই আমি বলছি আমি একটু তাড়াতাড়ি চলে যাবো। লেপাট আমাকে আবার খুব ভয় পায়। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। নাওয়াপাড়া এলাকায় জলের দাবিতে পাম্প হাউস বন্ধ করে দিলেন এলাকার বাসিন্দারা। দীর্ঘ কয়েক মাস ধরে জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় পানীয় জলের দাবিতে আন্দোলন শুরু হয়েছে। এবার পাম্প হাউস বন্ধ করে দিলেন এলাকাবাসী। জলপাইগুড়ি নাওয়াপাড়ায় কয়েক হাজার মানুষের বসবাস। কয়েক মাস আগে পাইপ লাগানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত পানীয় জল সরবরাহ করতে পারছে না পাম্প কর্তৃপক্ষ। ফলে দূর দূরান্ত থেকে পানীয় জল টোটো করে কিংবা সাইকেলে করে আনতে হয়। চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। তাই বাধ্য হয়ে এবারে পাম্প হাউস বন্ধ করে দিলেন এলাকাবাসী। সমস্যার সমাধান না হলে আগামীতেও আন্দোলন জারি থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। আমাদের সমস্যা, আমাদের জল নাই। মানে আমাদের পাড়াটার মধ্যে, এলাকাটার মধ্যে কোনো জলই নেই। মানে আমাদের হলো পাড়া হলো পূর্ব কুমার পাড়া, চিন্তুডিগি। আমাদের 6 মাস থেকে পাইপ লাগানো হয়েছে, কিন্তু এখন তো কোনো পাইপের কোনো ব্যবস্থা করা হয় নাই। এখনো কোনো কল দেয় না, কিছু দেয় না। কারো কুয়াতে জল নাই। এখন তো আমাদের জল পাচ্ছি না। জল আমাদের টোটো করে মানে 1.5-2 কিলোমিটার থেকে নিয়ে যেতে লাগতেছে। তা আমরা কি করবো? এটা তো আমাদের ডেলিকার কাজ হচ্ছে, টোটো করে হোক, সাইকেল করে হোক। আজকে এখানে তালা লাগানো হয়েছে, কারাতে। হ্যাঁ, আজকে তালাটা কি জন্য মারা? তালাটা মারা হয়েছে আমাদের যে না তোমার পূর্ব কোনাপাড়া চিন্তুডিগি, সেখানকার আমাদের পাইপ যে 6 মাস হয়ে গেল, এখন তো কলের কোনো ব্যবস্থা হয় নাই, জল পাচ্ছি না। তা আমরা কি করবো? এই জন্য আমরা তালা মারছি। কি সমস্যা আপনাদের? সমস্যা আমাদের জল নেই। দুইটা কুয়া আছে, একটা কুয়াতে জল নেই। আচ্ছা, পাইপ পোতাইছে, পাইপ পোতাই নামো 6 মাস হলো, কোনো খবর নাই। জল আনতে কত দূর যেতে লাগে? 1.5-2 কিলোমিটারের কম তো জল নেই। হাই রোড না আসলে আমরা জল পাই না। আচ্ছা, জানিয়েছেন কোথাও এর আগে জলের সমস্যা নিয়ে? না, জানাইছি তো, পঞ্চায়েতের কাছে জানাইছি। পঞ্চায়েত বলছে যে আমাদের কাছে কোনো উপায় নাই, তোরা ট্যাঙ্কি ওখানে ঘেরাও করো। আচ্ছা, অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন কোম্পানির টাউন স্টেশনে 8 জন কর্মীদের বিনা নোটিশে কাজ থেকে বসিয়ে দেওয়ার প্রতিবাদে লড়াইয়ে নামল পশ্চিমবঙ্গ বিদ্যুৎ সহায়ক কর্মী ইউনিয়ন, জলপাইগুড়ি জেলা কমিটি। ছাঁটাই হওয়া শ্রমিকদের বক্তব্য, এই সাবস্টেশন তৈরি হওয়ার সময় থেকেই তারা এখানে কাজে,
কিন্তু এই সাবস্টেশনের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার কোনো রকম আইনি পথে না গিয়ে সম্পূর্ণ বেআইনিভাবে তাদেরকে সাবস্টেশন থেকে অন্য সাবস্টেশনে পাঠিয়ে দিতে চাইছে। শ্রমিকদের অভিযোগ, যদি সেখানে কাজ করতে গিয়ে তাদের কোনো সমস্যা হয় তখন তারা সব রকম আইনি সুযোগ থেকে বঞ্চিত হবেন। তাদের আরও অভিযোগ, যে কোনো রকমের লিখিত নির্দেশ না দিয়ে তাদের কাজ থেকে বসিয়ে দেওয়া হচ্ছে। লিখিত নির্দেশ না দিয়ে অন্যখানে পাঠাবার উদ্যোগও গ্রহণ করা হচ্ছে। ডিপার্টমেন্টকে জানানো সত্ত্বেও কোনো রকম সদর্থক পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ। আমাদের কাছ থেকে বহিষ্কার করা হলো। আমাদের এইখানকে লোকাল কাজ করানো ইসে বলে, কিন্তু আমরা লোকাল কাজ এখানে আসি না। তার বলে আমাদের উপরে ম্যানেজার দিয়ে হুমকি দেখায় যে এখানে তোমরা যদি কাজে যদি না আসো তাহলে তোমাদের বানাহাট বা রাধাবাড়ি তোমাদের পাঠানো হবে। আপনারা কার আন্ডারে কাজ করেন? আমরা তো কন্ট্রাক্টর আন্ডারে কাজ করি। কি চুক্তি হয়েছিল আপনাদের সাথে? আমাদের সাথে ওইরকম কোনো চুক্তি নেই যে আমাদের এখান থেকে কাজ বাদ দিয়ে বানাহাট পাঠাবে বা রাধাবাড়ি পাঠাবে, সেরকম কোনো আমাদের সাথে চুক্তি হয় নাই। কি করবেন এখন তাহলে? আমরা তো এইখানেই কাজ করতে ইচ্ছুক, আমরা অন্য জায়গায় কাজ করার ইচ্ছুক নেই। কয়দিন থেকে কাজ নেই আপনাদের? আমাদের এখানে 4 দিন ধরে কাজ নেই। আজকে আমরা কাজ জয়েন করেছিলাম, কিন্তু ম্যানেজার আমাদের হুমকি দিয়ে কাজ এখানে বসিয়ে দিয়েছে যে তোরা এখানে কাজ ধরবি না, তোদের নামে ডিভিশনে চিঠি করা হবে। সংগঠনের জেলা সভাপতি কৃষ্ণ সেন জানান, শ্রমিকদের বেআইনিভাবে তাদের এক জায়গা থেকে অপর জায়গায় পাঠাবার উদ্যোগ গ্রহণ করেছেন ঠিকাদার। 45 হাজিরায় কাজ করে তাদের বেতন দেওয়া হচ্ছে 26 দিনের। একটানা 10 দিন 24 ঘন্টা করে তাদের কাজ করতে হচ্ছে। এটা অত্যন্ত অমানবিক, সময় বিরোধী। সবটি জেনেও ডিপার্টমেন্ট কোনো ব্যবস্থা নিচ্ছেন না। শ্রমিকরা লিখিতভাবে জানান, কিন্তু ডিভিশনাল ম্যানেজার কোনো ভূমিকা পালন করছেন না। তীব্র গরম, তার মধ্যে ঠিকাদারের এই স্বৈরাচারী মনোভাবের কারণে কষ্ট পাচ্ছেন মানুষজন। কারণ দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও তাদের কাজে না ঢোকানোর জন্য শহরের মানুষ পরিষেবা পাচ্ছেন না। তাদের আন্দোলনের পাশে এসে দাঁড়িয়েছেন এলাকার স্থানীয়রাও। এই লড়াই সংগঠনের কার্যকরী সভাপতি পিন্টু নন্দী, সম্পাদক রজনী রায় সহ অন্যান্য সাবস্টেশনের শ্রমিকরা একসঙ্গে উপস্থিত হয়ে লড়লেন। এখানে বিদ্যুৎ দপ্তরের যে টাউন সাবস্টেশন আছে সেখানে যে 8 জন কর্মচারী কাজ করেন, এখানটায় অস্থায়ী কর্মচারী যারা এখানে হচ্ছে কন্ট্রাক্টরের মাধ্যমে কিন্তু হচ্ছে ডিপার্টমেন্টের কাজ করেন, দীর্ঘদিন ধরে এখানে কাজ করে যাচ্ছেন। এখানে যে বেআইনিভাবে কোনো রকম লিখিত নির্দেশ নেই, কোনো রকমভাবে কারণ দর্শানো নেই, কিচ্ছু নেই, কাল থেকে কাজে আসবি না। ফলে হচ্ছে এইভাবে তাদেরকে কাজ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। ভয়ঙ্কর হচ্ছে যে জলপাইগুড়ি শহরে বিদ্যুতের একটা পরিষেবা দিয়ে আসছে এরা সবাইকে। এরা তাদের দায়িত্ব, এবং আপনারা শুনলে অবাক হবেন যে এদেরকে এমনভাবে বন্ডেড লেবারের মতন কাজ করানো হয়। এরা যখন এদেরকে একবার ঢোকানো হয়, একজন কাজ করছে 10 দিন ধরে, 10 দিন তার বাড়ি ঘর দুয়ারের সঙ্গে কারোর সঙ্গে কোনো যোগাযোগ নেই, বাড়িতে নেই। সে ইতিমধ্যে হচ্ছে যে কাজ করে ফেলেছে, 30 দিনের কাজ করে ফেলেছে, মানে 3 বেলা কাজ করছে এক একটা মানুষ। অমানবিক কাজ করানো হচ্ছে এদেরকে। 2 বেলা মানে 2 বেলার কাজ এখানে আছে 3 বেলা করে কাজ করানো হচ্ছে। 35টা ম্যান্ডেজের ওরা 35টা হাজিরার কাজ করে, 26টা হাজিরা মাত্র পায়। তারপরে তো অন্য সুযোগ সুবিধা, ছুটি টুটি কিচ্ছু নেই। বাড়ি থেকে অসুস্থ হয়ে গেলেও পরে ওরা 45টা ছুটি কাজ করার, 45টা কাজ করার দিনের কাজ করে 26 দিনের বেতন পায়। এবার হচ্ছে যে এদের ছুটি নেই। এবার ওই কাজের সময় যদি বাড়িতে কোনো অসুস্থ হয়, ওদের একজন শ্রমিক তার 4 মাসের বাচ্চা অসুস্থ হয়েছে, যাবে, মালিক তাকে ছুটি দেয়নি। এই ধরনের অমানবিক আচরণ এখানে এদের শ্রমিকদের সাথে করা হচ্ছে, এবং এদেরকে গত 4 দিন ধরে কাজ থেকে কাজে ঢুকতে দেওয়া হচ্ছে না। এদেরকে টাকা কেটে নেওয়া হচ্ছে। এদের বলা হচ্ছে বেআইনিভাবে যে তোমাদের বানারহাটে গিয়ে কাজ করতে হবে। ওরা এই সাবস্টেশনের জন্য হচ্ছে নিয়োগপ্রাপ্ত, তাহলে ওরা কেন বানারহাটে যাবে? ওখানে যদি কোনো ঘটনা হয়, তাহলে এই শ্রমিকদের যদি কোনো একটা ঘটনা ঘটে, তাহলে কে দায়িত্ব নিবে? আমরা ডিএমকে জানিয়েছি, আমরা ডিভিশনাল ম্যানেজারকে জানিয়েছি, আমরা হচ্ছে আরএমকে জানিয়েছি, রিজিওনাল ম্যানেজারকে জানিয়েছি, আমরা লেবার অফিসকে জানিয়েছি। এখনো পর্যন্ত ডিপার্টমেন্টের থেকে কোনো সদুত্তর না পেয়ে আজকে আমরা এখানে এসেছি। তাই আমরা চাই ইমিডিয়েট এদেরকে কাজে অন্তর্ভুক্ত করা হোক। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। সার্বিকভাবে মাধ্যমিকে উল্লেখযোগ্য ফলাফল না হলেও জলপাইগুড়ি সদর ব্লকের কচুয়া বোয়ালমারি হাই স্কুলের পরীক্ষার্থীদের মধ্যে অনেকেই ভালো নম্বর পেয়েছে।
2024 সালে মাধ্যমিক পরীক্ষায় এই স্কুল থেকে সর্বোচ্চ প্রাপ্ত নম্বর তপেন্দু রায়ের। তার প্রাপ্ত নম্বর 564। তপেন্দুর বাড়ি মেখলিগঞ্জ মহকুমার উত্তর বড় হলদিবাড়ির ডাঙ্গাপাড়া এলাকায়। এই বছর কচুয়া বোয়ালমারি হাই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল 129 জন ছাত্রছাত্রী, যার মধ্যে কৃতকার্য হয়েছে 126 জন। স্কুলের সর্বোচ্চ প্রাপ্ত নম্বর তপেন্দু রায়ের। সে আগামীতে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করতে চায়। 564। ফার্স্ট ল্যাঙ্গুয়েজে হলো 83, সেকেন্ড ল্যাঙ্গুয়েজে হলো 81, ম্যাথে হলো 63, ফিজিক্যাল সায়েন্সে হলো 77, লাইফ সায়েন্স হলো 80, হিস্ট্রিতে হলো 90 আর জিওগ্রাফিতে 90। আশা তো 600-র উপরে ছিল, পরিপূর্ণ তো পাইনি আমার হিসেবে 600-র উপরে। আমার তো ইচ্ছা সায়েন্স নিয়ে। আমাদের বাড়ি হলো ডাঙ্গাপাড়া, কাশিয়াবাড়ি ডাঙ্গাপাড়া। আমি যখন ইচ্ছা হতো আর কি ইসে যাই, তো টিউশন থাকে, টিউশন বাদ দিয়ে মানে 4 ঘন্টা 5 ঘন্টা মানে টাইম আর কি পাই। তাদের উদ্দেশ্যে ওরা আরও খাটুক, মানে আশা করি অনেক আরও ভালো ইসে করুক। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিতেন্দ্রনাথ সরকার বলেন, অন্যান্য বছরের তুলনায় এই বছর মাধ্যমিকের রেজাল্ট সেরকম আশানুরূপ হয়নি। আগামীতে যাতে আরো ভালো ফলাফল হয় সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পরীক্ষা দিয়েছে আমাদের মাধ্যমিক 2024-এ 129 জন, পাস করেছে 126 জন। রেজাল্ট আমাদের মানে হাইয়েস্ট নাম্বারটা কম আছে, ওভারঅল রেজাল্ট ভালো। তো এই রেজাল্টে আমরা খুশি না। আমাদের আশা ছিল আর কি, ছেলে মেয়েদের ইচ্ছা ছিল যে অন্তত 600-র উপর নাম্বার পাবে, কিন্তু পায়নি একজনও। 564 হাইয়েস্ট, পেয়েছি 24 জন। ছেলেদের নাম্বার একটু বেশি। আমাদের এখানে এবার থেকে 2024 সাল থেকে আমাদের সায়েন্স সেকশন খুলেছি আমরা। আমাদের বেশিরভাগ ছেলেমেয়েরা আর্টসেই পড়ে, চালু হবে, এবারই চালু হবে। এবং তপেন্দু আমার সাথে একটু কথা হলো, আমাদের এখানেই ভর্তি হবে। আমরা আশা করবো যে পার্শ্ববর্তী স্কুলের ভালো ছেলেমেয়েরাও আমাদের এখানে সায়েন্স পড়তে আসুক। পরিকাঠামো আমাদের টিচার এবং ঘর আমাদের যা আছে আপাতত শুরু করবো আমরা। তারপরে ইমিডিয়েট আমরা বিল্ডিং গ্র্যান্ট আমরা পাবো। এর মধ্যেই আমরা নতুন করে সায়েন্সের সেকশন আলাদা করে দিব। আপাতত আমাদের যা ঘর আছে তো হয়ে যাবে। সায়েন্স এবং তার যে ল্যাবরেটরি সেটা আমরা বানিয়ে দেবো এর মধ্যে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। নজর কাড়া সাফল্য পেয়েছে ছেলে। মাধ্যমিকে 649 পেয়ে স্কুলে প্রথম হয়েছে প্রিয়াংশু বণিক। তার ইচ্ছা উচ্চ মাধ্যমিকের পর ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনো করার। ছেলের লক্ষ্য পূরণের পথে অন্তরায় পরিবারের আয়। ভালো রেজাল্টের পরেও ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় শহরের পূর্ব অরবিন্দনগরের বণিক পরিবার। মাধ্যমিক পরীক্ষার আগে 10-11 ঘন্টা করে পড়াশুনো করেছে। ভালো রেজাল্টে সোনাউল্লাহ স্কুলের শিক্ষক এবং গৃহশিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে প্রিয়াংশু। বাংলায় 98, ইংরাজিতে 96, অঙ্কে 97, জীবন বিজ্ঞানে 93, ভৌত বিজ্ঞানে 87, ইতিহাসে 86, ভূগোলে 92 পেয়েছে। প্রিয়াংশু জানায়, প্রথমে সারদা তীর্থ শিশু স্কুল, 5ম শ্রেণী থেকে সোনাউল্লাহ স্কুলে পড়াশুনো। মাধ্যমিকের আগে স্কুল শিক্ষকরা খুব সহায়তা করেছেন, মা বাবাও পাশে ছিলেন। একাদশ শ্রেণীতে নিজের স্কুলেই পড়তে চায় প্রিয়াংশু। পাশাপাশি চলবে জয়েন্ট এন্ট্রান্সের প্রস্তুতি। ইঞ্জিনিয়ার হতে চায় সে। এদিকে গল্পের বই পড়ার দিকেও ঝোঁক রয়েছে তার। মানে মাধ্যমিকের র্যাঙ্ক করা, মাধ্যমিকের চেয়ে আমি যে স্কুল থেকে যে স্ট্যান্ড করেছি সেই ক্ষেত্রে আমি পড়াশোনাটা নর্মালি পড়তাম, 7-8 ঘন্টা পড়তাম। কিন্তু যখন পরীক্ষার সামনে চলে আসলো ওই সময়টা আমি মোটামুটি পড়াশোনার সময়টা বাড়িয়ে দিয়েছিলাম। মোটামুটি 10 ঘন্টা করে পড়তাম। তারপরে তাছাড়াও আমি যে পড়াশোনা যে করছি, পড়াশোনার ক্ষেত্রে শুধুমাত্র যে নিজস্ব পড়াশোনা সেটা নয়, পড়াশোনার পাশাপাশি বিভিন্ন যে স্যারদের যে গাইডেন্স, স্যারেরা যে বলছে যে স্যারদের যে পরীক্ষা নেওয়ার যে বিষয়টা, মানে বিভিন্ন স্যাররা মাধ্যমিকের আগের দিন অব্দিও পরীক্ষা নিয়ে তারা মানে আমাকে বলেছে যে তোমার ভালো রেজাল্ট করার একটা আশা আছে। বাড়ির লোকের সহযোগিতা অবশ্যই ছিল। মানে মাস্টার বলতে যারা প্রাইভেট মাস্টার ছিল তাদের তো সহযোগিতা অবশ্যই আছে। প্রাইভেট যারা মাস্টারমশাই ছিল তাদের সঙ্গে সঙ্গে আমার স্কুলের মাস্টারমশাই এবং সর্বোপরি আমার মা বাবা সবার সহযোগিতা ছাড়া তো এত ভালো একটা রেজাল্ট হওয়া সম্ভব নয়। এবং সঙ্গে সঙ্গে আমার যে একটা নিজস্ব যে মানে চেষ্টা যেটা, সেটা সফলতা পরিণত হয়েছে আজকে। আমার ইচ্ছা হচ্ছে বড় হয়ে যে বা নিট পরীক্ষা দুটোই দেওয়ার ইচ্ছা, কিন্তু আমার মেন টার্গেট হচ্ছে ইঞ্জিনিয়ারিং করা।
প্রিয়াংশুর রেজাল্ট শুনে তাদের বাড়িতে চলে এসেছেন জেঠু আশুতোষ এবং জেঠিমা অনুরাধা সহ মামা বাড়ির সকলে। দাদার সাফল্যে অত্যন্ত খুশি বোন প্রত্যুষাও, মা পম্পা, বাবা পরিতোষ। এদিকে বাবা পরিতোষ বলেন, জানা গিয়েছে ছেলের শিক্ষার বিষয়ে প্রশাসন বা জনপ্রতিনিধিরা যদি সহযোগিতা করেন তাহলে অত্যন্ত উপকৃত হবেন তারা। হ্যাঁ, ও পড়াশোনা তো সত্যি কথা বলতে আমি মানে মেয়ে যেহেতু আছে, মেয়ের দিকে আমাকে খেয়ালটা বেশি রাখতে হয়। ছেলের দিকেও আমি খুবই খেয়াল রাখি, কিন্তু ছেলেকে মানে সমানভাবে খেয়াল রাখতাম। ছেলের খুব চেষ্টা, মানে ও খুবই ভালো, মানে পড়াশোনার আগ্রহ। ও গল্পের বই পড়া, তারপরে রাত্রে যত রাতি হোক একটু গল্পের বই পড়বে, পেপার পড়বে, তারপরে ঘুমোবে। হ্যাঁ, তারপর এমনি পড়াশোনার ওর খুব ইচ্ছা, চেষ্টা। আর বই মেলাতে যাওয়া, গল্পের বই কেনা, মানে সবকিছুতে চেষ্টা। পড়াশোনার প্রতিও খুব আগ্রহ। তার জন্য আমরাও মানে পাশে থাকি, সবসময় হেল্প করি, ও কখন যেটা বলে সেটা। আমি এমনি বেকারি ব্যবসা করি, তবে এখন ব্যবসা মানে আগে লোকজন দিয়ে করতাম, এখন সেটা হচ্ছে না। নিজে এখন নিজেই করি, যেটুকু করি আর কি নিজেই। সেটা তো ইঞ্জিনিয়ারিং হওয়ার শখ, সেই ক্ষেত্রে তো একটা আর্থিক একটা সমস্যা হতে পারে আপনার। সেক্ষেত্রে যদি সরকারের তরফে কোনো রকম যদি হেল্প পান বা কোনো রকম এমপি এমএলএ ফান্ড থেকে হেল্প পান, সেক্ষেত্রে কি কোনো রকম হবে আপনার? হ্যাঁ, সেই ক্ষেত্রে যদি আমার মানে আর্থিক সহযোগিতা পাই তাহলে আমার পক্ষে মানে একটু হেল্প হবে আর কি। ছেলে যে এত সুন্দর রেজাল্ট করলো, কি বলবেন? সেটা বলবো যে সেটা সম্পূর্ণ ওর মানে চেষ্টার জন্যই হয়েছে আর কি। আমরা তো সহযোগিতা করছি, কিন্তু যা করছে সব সম্পূর্ণ ওর নিজের হিসেবেই করছে আর কি। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি টাউন ক্লাবের ১২৫তম বর্ষপূর্তি উৎসবের অঙ্গ হিসাবে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল শুক্রবার। এদিন রক্তদান শিবিরের আয়োজন করা হয় টাউন ক্লাবে। শিবিরটি পরিচালনা করেন জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজের অধীনস্থ সদর হাসপাতালের ব্লাড ব্যাংকের ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা। টাউন ক্লাবের সম্পাদক পিন্টু দেব বলেন, ১২৫তম বর্ষে রক্তদান শিবিরের আয়োজন হয়েছে। এদিনের শিবিরে স্বতঃস্ফূর্তভাবে ক্লাবের সদস্যরা রক্তদান করলেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে রক্তদাতাদের ১২৫তম বর্ষের মেমেন্টো এবং সার্টিফিকেট দিয়ে সংবর্ধিত করা হয়। আমাদের এটা ১২৫তম বর্ষপূর্তি উৎসব চলছে, তারই একটা পার্ট হচ্ছিল আমাদের এই আজকের ব্লাড ডোনেশন ক্যাম্প। আজকে আমাদের হচ্ছে মূলত কারা কারা এখানে এসেছে রক্তদান করছেন? এখানে হেলথ ডিপার্টমেন্ট থেকে আসছেন, আমাদের ক্লাবের সব মেম্বাররাও আছে, বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজন এখানে ব্লাড দিচ্ছে। এখন চলছে, এটা ২টা অবধি চলবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। তীব্র দাবদাহে নাজেহাল দশা সাধারণ মানুষের। ফুটি ফাটা রোদে তরতাজা ফলন পাটের মতোই শুকিয়ে যাচ্ছে খেতে। মাটিতে শুকিয়ে কাঠ হয়ে যাওয়ার জোগাড়। অর্থ লাভের পরিবর্তে ক্ষতির আশঙ্কাতেই কপালে ভাঁজ উত্তরের জেলা জলপাইগুড়ির কৃষকদের। কিভাবে বাঁচবে ফলন? কিভাবে এই ক্ষতির মোকাবিলা করা সম্ভব? রৌদ্রের তাপের থেকে তরতাজা ফলনকে বাঁচানোর উপায় বা কি রইল কৃষি দপ্তরের আধিকারিকদের পরামর্শ। বেশ কিছুদিন ধরে দেশে তীব্র দাবদাহ চলছে। রাজ্যের দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের নিরিখে নতুন নতুন রেকর্ড গড়ছে প্রত্যেক দিন। অস্বস্তি বাড়ছে উত্তরেও। প্রচণ্ড গরমে মানুষের প্রাণ ওষ্ঠাগত। বেড়েছে গরমের রোগবালাই। এর বিরূপ প্রভাব দেখা যাচ্ছে ফসলের মাঠেও। অনাবৃষ্টিতে ফসলের ক্ষেত ফেটে চৌচির। ক্ষেতের ফসল খেতেই শুকিয়ে যাচ্ছে। লাউ, কুমড়ো, ভুট্টা, লঙ্কা ইত্যাদি সব রোদে কুঁকড়ে যাচ্ছে জমিতে। এমন অবস্থায় কিভাবে জমিতে ফসল চাষ করা উচিত সে বিষয়ে জানালেন কৃষি দপ্তরের আধিকারিক মেহফুজ আহমেদ। তিনি বলেন, প্রখর রোদের তাপ থেকে ক্ষেতের ফলন বাঁচাতে মালচিং পদ্ধতি অবলম্বন করে চাষাবাদ চলছে। গাছের গোড়ায় আগাছা জন্মানো রোধ করতে হবে। মাটির আর্দ্রতা বজায় রাখতে গাছের গোড়াকে রোদের তাপ থেকে রক্ষা করতে একটি পেপার দ্বারা গাছটির গোড়া ঢেকে দেওয়া হয়। এটাকেই মালচিং পদ্ধতি বলে। প্রখর তাপ থেকে গাছকে বাঁচাতে এই মালচিং পদ্ধতি অন্যতম কার্যকরী উপায়। তাছাড়াও সকালে গাছে জল দেওয়া থেকে বিরত থেকে বিকেল হতেই তাপ কমলে গাছে জল দেওয়াই এই গরমের সঠিক সময়। সকালে গাছে জল দিলে বেলা বাড়তেই রোদের তাপে সেই জল শুকিয়ে যাওয়ার প্রবণতা থাকে।
পাশাপাশি কৃষকদের শরীরের স্বাস্থ্যের কথা মাথায় রেখে একেবারে সকালে কিংবা বিকেলে চাষের কাজকর্ম করার পরামর্শ দিয়েছেন মাহফুজ বাবু। এই বিষয়গুলি মাথায় রাখলে ক্ষেতের ফলনের ক্ষতির সম্ভাবনা অনেকটাই কমবে বলে তার আশা। ফসল শুকিয়ে যাওয়ার সমস্যার মোকাবিলা করা যাবে, খানিক স্বস্তি মিলবে কৃষকদেরও। ফসল নষ্ট হচ্ছে, বৃষ্টি নেই অনেক দিনতে, এই জন্য পটল বাড়ির জল দিতে হয়, কুশির বাড়ির জল দিতে হয়, ভুঁটা মারা যাচ্ছে। কি অবস্থা জমির বর্তমানে? জমির অবস্থা তো খুবই খারাপ, শুকিয়ে গেছে নাকি? একদম একদম শুকিয়ে গেছে। কতদিন থেকে বৃষ্টি নেই? ধরো 2 মাস হাতে বৃষ্টি নেই। 2 মাস থেকে বৃষ্টি নেই, মানে তো আমাদের রোদের দাপট প্রচন্ড নাকি? দাপট বেশি, মানে যদি জল না দেন তাহলে ফসলে ক্ষতি হবে? ক্ষতি হবে তো, ফল ধরবে না গাছে। তো এই যে জল দিচ্ছেন, এতে জল কতক্ষণ থাকবে বলে মনে হয়? কতক্ষণ লাগবে? আধা ঘন্টার মতন থাকবে। জল তো শুকিয়ে যাচ্ছে, দিতে দিতে শুকিয়ে যাচ্ছে। তারপরে জল দিচ্ছেন নাকি? হ্যাঁ। বৃষ্টির কি কোনো সম্ভাবনার খবর পাওয়া গেছে? মানে কি খবর আছে? মাঝে মাঝে তো পাওয়া যাচ্ছে, কিন্তু বৃষ্টি তো হয় না। আপনারা কি চাচ্ছেন, মানে বৃষ্টি হোক নাকি? হ্যাঁ, বৃষ্টি হোক। উষ্ণ ওয়েদারও রয়েছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু শুষ্কতাও রয়েছে। এই ধরনের পরিস্থিতিতে কিন্তু মানুষের শরীরেও কিন্তু জলের চাহিদা বাড়ে, ডিহাইড্রেশন হতে পারে, তারা ফিল্ডের মধ্যে সানস্ট্রোক বা ডিহাইড্রেশনে পড়ে যেতেও পারে। সেই জন্য কৃষকদের খুব প্রখর তাপমাত্রা যখন বাড়ছে, বিশেষ করে 12টা থেকে 3টে এই সময় ছায়া জায়গায় বা কাজ থেকে দূরে গাছের নিচে বা বাড়িতে থাকা দরকার। সকাল এবং বিকালের দিকে কাজ করা দরকার, ঘন ঘন জল খাওয়া দরকার। যদি মাঠে কাজ করতেই হয় তাহলে ছাতা বা কোনো কিছু দিয়ে মাথা ঢেকে রাখতে হবে, এবং সঙ্গে কিন্তু লবণ বা লেবু দেওয়া জল রাখতে হবে, সেটা কিন্তু ঘন ঘন খেতে হবে। সেচের কাজ কখন করা উচিত এই সময়? সেচ অবশ্যই বিকালের দিকে বা দেওয়াই শ্রেয়, কারণ সকালের দিকে জল দিলে কিন্তু আবার তাপমাত্রা বাড়ছে, খুব তাড়াতাড়ি সেই জল কিন্তু বাষ্পীভূত হয়ে যাবে, জলের ঘাটতি হবে। সেই জন্য যতটা সম্ভব বিকালের দিকে জলসেচ দিক, হালকা হালকা করে জলসেচ দিক, কারণ এখন ক্রমশ জলের যে ওয়াটার লেভেল সেটাও কিন্তু ডিপ্লেশন হচ্ছে, মানে নেমে যাচ্ছে। সেই জন্য আমরা বলবো কাছাকাছি নদী, ঝোড়া বা যতটা জলের রয়েছে আমাদের, সেটা কিন্তু সুষমভাবে ব্যবহার করে আমাদের যে উৎপাদন সেটাকে কিন্তু বজায় রাখতে হবে। এটাও কিন্তু এই সময় যেহেতু 12টা থেকে 3টে খুব তাপমাত্রা থাকছে, এই সময় কিন্তু বিভিন্ন ধরনের কীটনাশকের স্থায়িত্ব কমে যায় এবং খুব তাড়াতাড়ি ভেঙে যায়, ফলে কার্যক্ষমতা অনেকটা কমে যায়। সেজন্য যতটা সম্ভব বিকালে বা সন্ধ্যার দিকে স্প্রে করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে মাটিতে যাতে রস থাকে, সেই জন্য হালকা জলসেচ দেওয়ার পরে যদি বিভিন্ন ধরনের অন্তর্বাহী কীটনাশকগুলো ব্যবহার করা হয়, তাহলে শোষক পোকাগুলো, বিশেষ করে থ্রিপস বা বিভিন্ন ধরনের সাদা মাছি, গ্রিন ফ্লাই, এগুলো কিন্তু খুব সহজেই দমন করা যাবে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। সিলেটদের আনাগোনায় মঞ্জু লামার মোমোর দোকান এখন টুরিস্ট ডেস্টিনেশন। পানীয় জলের দাবি, পাম্প হাউস বন্ধ করে বিক্ষোভ এলাকাবাসীদের, চাঞ্চল্য এলাকা জুড়ে। বিনা নোটিশে কাজ থেকে বরখাস্ত, ক্ষোভে ফুঁসছেন কর্মীরা। প্রতিবাদে নামল পশ্চিমবঙ্গ বিদ্যুৎ সহায়ক কর্মী ইউনিয়ন, জলপাইগুড়ি জেলা কমিটি। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।